হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের জন্য চ্যাপ্টার নাম্বার 10 আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7.3। চ্যাপ্টার নাম হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটাকে আমরা বলি আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম 4টা ফরম্যাট, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, 4 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। এই 4টা ফরম্যাট মিলে হবে আমাদের পার্ট সিতে একটা প্রশ্ন, আর স্পেশালি ফরম্যাট 5 ভার্টিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড হরিজন্টাল অ্যানালাইসিস, এই ফরম্যাটটা হচ্ছে পার্ট বি এর জন্য। প্রথম 4টা ফরম্যাটের সমন্বয়ে পার্ট সিতে একটা প্রশ্ন হবে এবং পার্ট বিতে যদি প্রশ্ন হয় তাহলে ফরম্যাট 5 থেকে একটা প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টার থেকে 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, যেহেতু 2022 সালে এখান থেকে 2টা প্রশ্ন আছে, 2024 সালে ইনশাআল্লাহ পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসবে। এই অ্যানালাইসিসটা ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে দিছে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার অ্যানালাইসিস। তো আমরা শুরুতে এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্কে ঢুকব। তো এই চ্যাপ্টার মূলত হচ্ছে সূত্র নির্ভর। আমাদের 10 থেকে 15টা সূত্র যদি আমরা ভালো করে পড়তে পারি বা মনে রাখতে পারি তাহলে এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। আমরা এই সূত্রগুলোকে ফরম্যাট আকারে সাজাইছি। প্রথম ফরম্যাট হচ্ছে লিকুইডিটি রেশিও, যেটাকে বলবো তারল্য বা স্বল্প মেয়াদী অনুপাত। এই ফরম্যাটে আমাদের কয়েকটা সূত্র শিখব। এর মধ্যে প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে কারেন্ট রেশিও, যার বাংলা হচ্ছে চলতি অনুপাত। এটা কিন্তু আমরা ইন্টারে পড়তাম অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টার নামে, ঠিক আছে? জি স্যার। তো এই কারেন্ট রেশিও বাংলা হচ্ছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র আপনারা জানতেন যে চলতি সম্পত্তি ডিভাইডেড বাই হচ্ছে চলতি দায়, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে এখানে কারেন্ট রেশিও সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এখন কারেন্ট অ্যাসেট কি কি? কারেন্ট অ্যাসেটটা আপনারা সবাই জানেন, কেউ যদি না জানেন তার জন্য নিচে একটা লিস্ট দিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স রিসিভেবল। আদার্স রিসিভেবল দিয়ে সকল ধরনের রিসিভেবলকে বোঝানো হয়েছে। ইনভেন্টরির মধ্যে 3টা, এক হচ্ছে র মেটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, সাপ্লাইস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে অগ্রিম খরচ, ঠিক আছে? জি স্যার। চলতি সম্পদের মধ্যে হচ্ছে অগ্রিম খরচ যায়, আর চলতি দায়ের মধ্যে আসবে বকেয়া খরচ। এই দুইটা কথা কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো তাহলে কারেন্ট রেশিও সূত্র আমরা কি জানলাম? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। এখানে কারেন্ট অ্যাসেটগুলি নাম দিয়ে আছে, যদি কারো সমস্যা হয় তাহলে নামগুলো একটু দেখে নিবা। কারেন্ট লায়াবিলিটি নাম দিয়ে আছে, যেমন কি কি? নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স পেয়েবল। আদার্স পেয়েবল বলতে সকল ধরনের পেয়েবলকে বোঝানো হয়েছে, তবে একটা পেয়েবল বাদে সেটা হলো বন্ডস পেয়েবল। বন্ডস পেয়েবল হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই বন্ডস পেয়েবল বাদে যে কোনো ধরনের পেয়েবল হচ্ছে চলতি দায়। আনআর্নড রেভিনিউ মানে হচ্ছে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, যেটাকে বলি। প্রভিশন ফর ট্যাক্স, ব্যাংক ওভারড্রাফট, ব্যাট বা ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল এবং কি অ্যাক্রুড এক্সপেন্স। এই কয়েকটা জিনিস হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পত্তি এবং চলতি দায় অর্থাৎ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আইটেমগুলো আপনারা সবাই একটু পড়ে নেবেন। আমি ধরলাম যে আইটেমগুলো আপনারা জানেন, যদি না জানেন তাহলে একটু পড়ে নেবেন। তাহলে আমরা প্রথম যে সূত্র শিখলাম সেটা কারেন্ট রেশিও। 2 নাম্বার যেটা শিখবো সেটা কি? কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, যেটাকে আমরা বলি অগ্নি পরীক্ষা অনুপাত বা তরল অনুপাত। এর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে আমরা 2টা জিনিস বাদ দিব,
ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি থেকে আমরা ব্যাংক ওভারড্রাফট বাদ দিব। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে দুইটা বাদ, আর কারেন্ট লায়াবিলিটি থেকে কয়টা বাদ বলো তো দেখি? একটা। তাহলে কুইক রেশিও বা অ্যাসেট ট্রেস রেশিও সূত্রটা আমরা কি জানলাম একটু বলেন তো দেখি। কারেন্ট অ্যাসেট একজন শুরু করছে তারে শেষ করে দাও, সবাই বলো দরকার নাই, যে আগে শুরু করছে তাকে শেষ করে দাও, বলো। কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ওকে, আরেকজন বলো কারেন্ট রেশিও সূত্র কি জানলাম আমরা? কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ভাগ কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। আমি বলছি কারেন্ট রেশিও সূত্র, তুমি বললে কুইক রেশিও সূত্র। কারেন্ট সরি স্যার, তাহলে কারেন্ট অ্যাসেট ভাগ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আমরা দুইটা সূত্র দেখলাম, এক কারেন্ট রেশিও, দুই হচ্ছে কুইক রেশিও। এরপর 3 নাম্বারটা হচ্ছে সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও যদি প্রশ্নে চায়। সুপার কুইক রেশিওটা এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একবার প্রশ্নে আসছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, মানে ইউনিক একটা সূত্র। সুপার কুইক রেশিওর ক্ষেত্রে ক্যাশের সাথে মার্কেটেবল সিকিউরিটি যোগ, এই দুইটা চলতি সম্পদ থেকে জাস্ট এই দুইটা যোগ করব, আর ডিভাইডেড হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা 3টা সূত্র দেখলাম। এরপর আমাদের যেটা সেটা কি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, মোট কার্যকরী মূলধন। এই গ্রস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেট যা এটার যোগফলকে আমরা বলবো হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ এই যে কারেন্ট রেশিওর ক্ষেত্রে আমাদের যে কারেন্ট অ্যাসেট দিব ওই কারেন্ট অ্যাসেটের যোগফলকে আমরা বলবো হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লায়াবিলিটির যোগফল কী করবো আমরা বাদ দিব। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা কি পাবো? নিট ওয়ার্কিং ক্যাপিটাল। আর শুধু কারেন্ট অ্যাসেটের যোগফলকে আমরা কি বলবো? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গুড। এরপরে সর্বশেষ যে সূত্র সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা কি ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। দেখেন এখানে কিন্তু আমরা শিখছি নিট ওয়ার্কিং ক্যাপিটাল, আর এখানে কিন্তু নিট ওয়ার্কিং ক্যাপিটাল শেষে একটা কি আছে? রেশিও আছে। যদি রেশিও দেওয়া থাকে তাহলে এই সূত্রটাই উপরে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট লায়াবিলিটি ভাগ করতে হবে যখন প্রশ্নে রেশিও লেখা থাকবে। তাহলে আমাকে একটু শিওর করো তো দেখি, গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কি? টোটাল কারেন্ট অ্যাসেটস নিট ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। গুড। আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ভাগ কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তাহলে ফরম্যাট একে আমরা টোটাল 8টা সূত্র শিখলাম। এই 8টা সূত্র আপনারা একটু ভালো করে সবাই রিভিশন দিবেন, ঠিক আছে? আমরা এবার ফরম্যাট 2 নম্বরের সূত্রে চলে যাব। ফরম্যাট 2 নম্বর সূত্রে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র, যেটাকে আমরা ইন্টারে বলতাম দেনাদার আবর্তন অনুপাত। এই অ্যাকাউন্ট রিসিভেবলটা বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক নাকি বাকিতে ক্রয়ের সাথে সম্পর্ক বলো তো দেখি? বাকিতে বিক্রয়। এর জন্য উপরে আসবে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই যার টার্নওভার বের করব তার এভারেজ বের করব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র হচ্ছে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড কি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে? এখন এই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করার সূত্র, যে কোনো কিছু এভারেজ বের করার সূত্র হচ্ছে ওই আইটেমের ওপেনিং টাকার সাথে ক্লোজিং টাকা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এভারেজ বের করার সূত্র কি? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড কত? 2। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র শিখলাম নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে এটার সাথে মিল রেখে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র কি হবে? অ্যাকাউন্টস পেয়েবলের সাথে নিট ক্রেডিট সেলসের সমান না নিট ক্রেডিট পারচেজের সম্পর্ক? নিট ক্রেডিট পারচেজ। তাহলে উপর হলো নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড কি আসবে? এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এখানে এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল বলতে সেম, ওই অ্যাকাউন্টস পেয়েবল ওপেনিং টাকা যোগ ক্লোজিং টাকা ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র আমাদের শেষ। এরপর আসবো প্রথম এই ফরম্যাটে প্রথম 3টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এর মধ্যে 2টা সূত্র শিখলাম। 3 নম্বর সূত্র ইনভেন্টরি টার্নওভার, যেটাকে আমরা বলি মজুদ আবর্তন অনুপাত, যার সূত্র হচ্ছে উপরে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি।
তাহলে ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এই তিনটা সূত্র আমরা শেষ করলাম। তাহলে তিনটা সূত্র আমরা একটু রিভিশন দিব। প্রথমে বলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র কি? নেট ক্রেডিট সেলস ভাগ এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। শোনো, আমি বলতেছি যে আগে বলবে তাকে শেষ করে দিবা, সবাই বলা দরকার নেই। হ্যাঁ, সবাই বলে যে শব্দ বাফারিং হচ্ছে, একজন একটা একটা বলো। নয়ন বলো, এরপর একজন বলো। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, Net credit purchase divided by average accounts payable. এবার আরেকজন বলো। ইনভেন্টরি টার্নওভার রেশিও, Cost of goods sold by average inventory. ওকে। যে কোনো কিছু অ্যাভারেজ বের করার সূত্র কি? ওইটার ওপেনিং টাকা প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2. 2। ওকে, এবার আসেন আমরা এরপর শিখবো হচ্ছে অ্যাসেট টার্নওভার। অ্যাসেট টার্নওভার রেশিও যদি চাই তাহলে উপরে নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেটস। নিট সেলস ডিভাইডেড কি অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজ অ্যাসেট বের করবো কীভাবে? ওই অ্যাসেটের ওপেনিং টাকা যোগ ক্লোজিং টাকা ডিভাইডেড বাই কত? 2. এরপরটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট বা ইনভেস্টমেন্ট রেশিও। এর সূত্র কি? রিটার্ন মানে হচ্ছে নিট ইনকামকে ইন্ডিকেট করে, তাহলে উপরে নিট ইনকাম, নিচে আগেরটার মতো অ্যাভারেজ অ্যাসেট ইন্টু কি 100। রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে ইন্টু 100 আছে। মনে রাখবেন যে সূত্রের মধ্যে 100 থাকবে তার অ্যান্সারটা কী হবে? সবসময় পার্সেন্টেজ হবে। ঠিক আছে? তাহলে ফর্মেট 2 থেকে আমরা শিখলাম 5টা, আর ফর্মেট 1 শিখলাম 6টা, 11টা সূত্র। এগুলো সব লাগবে না, এখানে ইম্পর্টেন্ট কিছু সূত্র আছে, আমরা প্রাথমিক অবস্থায় সব দেখাইতেছি। এরপরে ফর্মেট 3-এ প্রফিটেবিলিটি রেশিও, এর সূত্রের মধ্যে আমরা 2টা সূত্র শিখবো। এক হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, 2 হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এই 2টা সূত্রের ক্ষেত্রে নিচে নিট সেলস ফিক্সড, নিট সেলস ইন্টু 100 ফিক্সড। গ্রস প্রফিটের ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নিট প্রফিটের ক্ষেত্রে উপরে নিট প্রফিট। তাহলে গ্রস প্রফিটের সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। আর নিট প্রফিটের সূত্র নেট প্রফিট ভাগ নেট সেলস ইনটু 100। গুড। 4 নাম্বার ফর্মেটের ক্ষেত্রে আমরা এখানে 3টা সূত্র শিখবো। 3টা সূত্রই 1000 পাওয়ারে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। 3টা সূত্র খুবই গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে? প্রথমটা হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও, যার সূত্র হচ্ছে লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এখন লং টার্ম ডেপ্ট মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর ইকুইটি ফান্ড মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। ইকুইটি ফান্ড মানে কি বলো দেখি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বের করার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে দায় পাশে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে যা যা থাকবে সবই হচ্ছে ইকুইটি ফান্ড। কি বলছি কথা বলো তো দেখি? দায় পাশ থেকে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে যা থাকবে সবই কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে ইকুইটি ফান্ড। ঠিক আছে? ইকুইটি ফান্ডও বলতে পারো, প্রপার্টি ফান্ডও বলতে পারো। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র কি জানলাম? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই Equity ফান্ড। ওকে। এবার 2 নম্বর সূত্র হচ্ছে প্রপার্টি রেশিও। প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে উপরে ওই ইকুইটি ফান্ড, নিচে হচ্ছে টোটাল অ্যাসেটস। কিন্তু এখানে একটা কথা আছে, এক্সেপ্ট ফিকটিসিয়াস অ্যাসেট, মানে যদি প্রশ্নে অ্যাসেট পাশে কোনো ভুয়া সম্পদ দেওয়া থাকে তাহলে ভুয়া সম্পদটা বাদ দিয়ে বাদ বাকি টাকাগুলি লিখতে হবে। তাহলে প্রপার্টি রেশিও সূত্র কি? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট এক্সেপ্ট ফিকটিসিয়াস অ্যাসেট, মানে ভুয়া সম্পদ বাদে। ক্লিয়ার? স্যার ভুয়া সম্পদ বাদে ওইটা শুধু বাদ দিব নাকি বিয়োগ করব টোটাল অ্যাসেটেতে? হ্যাঁ, মানে মনে করো সম্পদ পাশে টোটাল অ্যাসেট দিয়ে আছে 10 লাখ, এর মধ্যে ভুয়া সম্পদ দিয়ে আছে 2 লাখ, তাহলে 10 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে 8 লাখ টাকা বসাইবা। ঠিক আছে? আচ্ছা স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার 3 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। এই ক্যাপিটাল গিয়ারিং রেশিওর সূত্র হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। এই ইকুইটি ফান্ড, এই ইকুইটি ফান্ড, এই ইকুইটি ফান্ড সব একই। দায় পাশে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বাদে যা থাকবে সবই কি? ইকুইটি ফান্ড। আমরা আগে বলছি। অ্যান্ড প্রশ্ন হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি কি? যেটার উপর সুদ আমাদের দিতে হবে, প্রতিষ্ঠানে লাভ হলেও দিতে হবে ও লস হলেও দিতে হয়, এটাকে বলা হয় ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। এই আইটেমগুলি কি কি? এই আইটেমগুলো হচ্ছে ডিবেঞ্চার, লং টার্ম লোন, প্রিফারেন্স শেয়ার। এই 3টার ব্যয় ডিবেঞ্চার এবং লং টার্ম থেকে দিতে হয় ইন্টারেস্ট, প্রিফারেন্স শেয়ার থেকে দিতে হয় প্রিফারেন্স ডিভিডেন্ড। এই 3টা জিনিসের ব্যয় প্রতিষ্ঠানে লাভ হইলেও দিতে হয়, লস হইলেও দিতে হয়। ঠিক আছে?
জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা ফরম্যাট 4 নাম্বার থেকে আমরা 3টা সূত্র শিখলাম, ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপার্টি রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। তাহলে আমরা টোটাল 4টা ফরম্যাটের সূত্রগুলি দেখলাম। এই সূত্রগুলি তোমরা বাসায় বসে বসে একটু রিভিশন দিবা। যে যত বেশি সূত্র রিভিশন দিবে তার তত বেশি সূত্র মনে থাকবে এবং সে তত দ্রুত অঙ্ক করতে পারবে। তো আমরা ধরে নিলাম যে সূত্রগুলি তোমরা সবাই বুঝতে পারছো এবং সবাই মনে রাখতে পারবা। আর সূত্রগুলো আমি যদি এখন বলি এখনই মুখস্থ করি তাহলে এটা বোকামি, এটা অঙ্ক করতে করতে সূত্র অটো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো সূত্রের মধ্যে সময় আর না দিয়ে আমরা একটু অঙ্কে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমে শুরু করব হচ্ছে ফর্মের এক্সারসাইজ 3। পাইছেন সবাই? জি স্যার। এই এক্সারসাইজ 3-এর মতো আমাদের অঙ্ক অনেকগুলি অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা দিব। এক্সারসাইজ 3 2019 সালে অ্যাকাউন্টিংয়ে, 2016 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কথা কি সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আর এই 3 নম্বর অঙ্কে হুবহু অঙ্ক হলো 4 নাম্বারটা, এটা 2018 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন। তাহলে এখন আসেন আমরা এক্সারসাইজ 3 নাম্বারটা একটু দেখি। প্রশ্নে বলছে কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। তাহলে এখানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি দিয়ে আছে। এর মধ্যে বলেন তো দেখি ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট না কারেন্ট লায়াবিলিটি? ইনভেন্টরি মানে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট। ওকে, না পারলে আমি বলে দেব, সমস্যা না। ক্যাশ একটা কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল একটা কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট চলতি দেয় না এটা চলতি হচ্ছে সম্পদ? লায়াবিলিটিস। এটা হলো কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কারেন্ট লায়াবিলিটি। এই পাশে লিখি কারেন্ট লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি। 5000। প্রিপেড এক্সপেন্স এবং অ্যাক্রুড এক্সপেন্স মনে রাখবেন। প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, অগ্রিম খরচ কি সম্পদ না দায়? সম্পদ স্যার। তাহলে এটা হলো কারেন্ট কারেন্ট অ্যাসেট। আর অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে দায়, এ মানে এটা হলো কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, এই আইটেমগুলি একটাবার একটু দেখেন, দেখবেন পরবর্তী অঙ্কে সিমিলার জিনিস। তার মানে একবার যদি ভালো করে মনে রাখা পারি তাহলে কাজ শেষ। তাহলে এখন আমরা একটু রিভিশন দেই। ইনভেন্টরি কি বলো তো দেখি? কারেন্ট অ্যাসেট। ক্যাশ, ক্যাশ কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস। প্রিপেড এক্সপেন্স, liability, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট, আর অ্যাক্রুড স্যালারি কারেন্ট Current লায়াবিলিটিস। ওকে, তাহলে সিমিলার জিনিসগুলো আমার 4 নম্বর অঙ্কে আছে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এখন আসি এরপরে বসে ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার 8 লাখ। আমাদের সেলস দিয়ে আছে 8 লাখ টাকা অ্যান্ড পার্সেস দিয়ে আছে 4,50,000। তাহলে যে সেলস মানে হচ্ছে নিট সেলস আর পার্সেস মানে হচ্ছে নিট পার্সেস। ঠিক আছে, এখন আমাদের এক উপর ভিত্তি করে 5টা প্রশ্ন করছে, এক একটার জন্য 2 করে 5 দুগুণে 10 নাম্বার। এর মধ্যে 1 নাম্বার প্রশ্নে বলছে কারেন্ট রেশিও বের করো। এখন কারেন্ট রেশিওর সূত্র আমরা কি জানি একটু বলো তো দেখি। দেখেন সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তাহলে সূত্রটা আমরা লিখছি উই নো দ্যাট কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কি কারেন্ট লায়াবিলিটি। অ্যান্ড কারেন্ট অ্যাসেট যা এটা আমরা প্রথমবারের জন্য লিখবো। কারেন্ট অ্যাসেট কি ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস প্রিপেড এক্সপেন্স প্লাস কি ইনভেন্টরি। আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে ছিল কি ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল এবং কি অ্যাক্রুড স্যালারি। ঠিক আছে না? তো নিচে আমরা লিখছি ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারি। এর পরবর্তী লাইনে ক্যাশের টাকা বসাইছি, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা বসাইছি, প্রিপেড এক্সপেন্স টাকা বসাইছি, ইনভেন্টরি টাকা বসাইছি। আর নিচে ব্যাংক ওভারড্রাফট টাকা, অ্যাকাউন্টস পেয়েবল টাকা এবং কি অ্যাক্রুড স্যালারি টাকা। এই উপরে সবগুলো যোগফল 2,30,000, নিচে সবগুলো যোগফল 75,000। 2,30,000-এ 75,000 ধরে যদি ভাগ করি তাহলে মান হয় 3.07। ঠিক আছে, 3 কত? 07। এখন এই রেশিও চ্যাপ্টার ক্ষেত্রে অ্যান্সার লিখতে হয় 3 রকম। কয় রকম ভাবে? 3 রকম। 3 রকম। প্রথমবার হচ্ছে যদি সূত্রের সাথে গুণ 100 থাকে তাহলে অ্যান্সারের সাথে আমরা দিব পার্সেন্টেজ। কি দিব বলো দেখি? পার্সেন্টেজ। আর সূত্রের মধ্যে যদি টার্নওভার লেখা থাকে, টার্নওভার মানে আবর্তন লেখা থাকে, তাহলে অ্যান্সারের ক্ষেত্রে দিব হচ্ছে টাইমস, যেটা আমরা ইন্টার দিতাম কি বার। ঠিক আছে, আর গুণ 100 এবং টার্নওভার ছাড়া প্রশ্নে যাই থাকুক যা বের হবে এর অনুপাত দিব কত? 1। মনে থাকবে? জি স্যার। তাহলে আমাদের সূত্রের মধ্যে টার্নওভার লেখা নাই এবং সূত্রের সাথে গুণ 100 নাই, এই জন্য আমরা দিচ্ছি কত? অনুপাত 1। ক্লিয়ার? জি স্যার।
তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। 2 নাম্বারটা বলছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। এটা কিন্তু রেশিও বের করতে বলছে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও মানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, যার সূত্র কি ছিল? কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট মাইনাস মাইনাস কারেন্ট লায়াবিলিটি কারেন্ট ভাগ কারেন্ট। ওকে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা যেহেতু 1 নম্বরের জন্য বের করছি, আর এখন আর আমাদের এই সবগুলো লিখে কারেন্ট অ্যাসেট বের করার দরকার নাই। কারেন্ট অ্যাসেট কত বের করছি? 23,000 2,30,000। আর কারেন্ট লাইন বের করছি কত? 75। তাহলে 30 মাইনাস 75 ডিভাইডে কত? 75। দুইটা বিয়োগফল 1,55,000 আর নিচে হলো 1,75,000, ভাগ করলে মান হয় 2.07। আর এখানে আমাদের যেহেতু টার্নওভার নাই এবং সূত্রের সাথে গুণ 100 না, এর জন্য অনুপাত কত দিছি? 1। ক্লিয়ার কথা? জি স্যার। স্যার 3 নাম্বার যেটা, সেটা কি গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিওর সূত্র আমরা কি জানি? গ্রস প্রফিট ভাগ নেট সেলস ইনটু 100। আর নেট প্রফিট রেশিওর সূত্র কি জানি? নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইনটু 100। দুইটা সূত্র একই। নেট সেলস ইনটু এবার 100। আসি গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিটটা আমাদের প্রশ্নে উল্লেখ নাই। গ্রস প্রফিটের সূত্রটা আমরা একটু সবাই ভালো করে মনে রাখবো। সূত্র হচ্ছে নেট সেলস মাইনাস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা আমরা ইকুয়েশন চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছিলাম। গ্রস প্রফিট সূত্র কি? নেট সেলস মাইনাস কি? কস্ট অফ গুডস সোল্ড। এখন নেট সেলস আমাদের প্রশ্নে দেওয়া আছে 8 লাখ টাকা, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আমাদের প্রশ্নে দেওয়া নাই। অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ডটা আমরা বের করে নিব, যার সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস কি? মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি। ওকে, এবার আসি ওপেনিং ইনভেন্টরি এবং এন্ডিং ইনভেন্টরি। মনে রাখবেন সম্পদ পাশে আমাদের যে সম্পদগুলো আসে, এগুলো কি ওপেনিংটা আসে নাকি ক্লোজিংটা আসে? সম্পদে আমরা যে সম্পদগুলো দেই ওপেনিং না ক্লোজিং? 100% ক্লোজিং। তার মানে এখানে আমাদের যে সম্পদের মধ্যে যে ইনভেন্টরি আছে, এটা কি ওপেনিং ইনভেন্টরি না ক্লোজিং ইনভেন্টরি? ক্লোজিং। তো ওপেনিং ইনভেন্টরিটা আমাদের প্রশ্নে কি দেয়া নাই। যদি থাকে তাহলে লেখাই থাকবে ওপেনিং ইনভেন্টরি এত টাকা। এখন যেহেতু আমাদের ওপেনিং ইনভেন্টরি নাই, শুধু ক্লোজিং ইনভেন্টরি আছে, আর পারচেজ দিয়ে আছে কত? 4,50,000। এর জন্য ওপেনিং ইনভেন্টরি 0 প্লাস পারচেজ 4,50,000 মাইনাস এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 1.5 লাখ। এই তিনটার যোগ বিয়োগফল হবে 3 লাখ টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড যে 3 লক্ষ টাকা বের করছে, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নেই। তাহলে বলো তো কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। গুড। এখন আমাদের গ্রস প্রফিট বের করার জন্য কোনো সমস্যা নাই। সূত্র কি? নেট সেল মাইনাস কস্ট অফ গুডস। নেট সেল আমাদের প্রশ্নে দিয়ে আছে 8 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড বের করছি কত? 3 লাখ। 3 লাখ। তাহলে দুইটার বিয়োগফল আছে 5 লাখ। তাহলে গ্রস প্রফিট বের করা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন গ্রস প্রফিট রেশিও সূত্র, পরে গ্রস প্রফিট নিচে নিট সেলস ইনটু 100। তো আমরা সূত্র লিখছি গ্রস প্রফিট নিচে নিট সেলস ইনটু 100। গ্রস প্রফিট বের করলাম 5 লাখ, নিট সেলস আমাদের প্রশ্নে দিয়ে আছে 8 লাখ ইনটু 100, তাহলে ভাগ করলে মান হবে 62.5। যেহেতু 100 আছে, এর জন্য অ্যানসারটা কি হবে? পার্সেন্ট হবে। তাহলে 62.5%। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নেই। ওকে, তাহলে গ্রস প্রফিট আমাদের শেষ। এরপর আমাদের আসবে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। এই যে টার্নওভার যেহেতু আছে, অ্যানসারটা কি হবে বলো দেখি? টাইমস নাকি? টাইমস। এখন অ্যাকাউন্ট রিসিভেবলটা কার সাথে সম্পর্ক? নিট ক্রেডিট সেলস নাকি নিট ক্রেডিট পারচেস? নিট ক্রেডিট সেলস। নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাকাউন্টস এভারেজ অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল। নিট ক্রেডিট সেলস আমাদের প্রশ্নে সেলস দিয়ে আছে 8 লাখ টাকা। এটা নগদে না বাকিতে কিছুই লেখা নাই। তাহলে 8 লক্ষ টাকা এটা নগদে বিক্রয়, 8 লক্ষ টাকা এটা বাকিতে বিক্রয়। কথা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে নিট ক্রেডিট সেলস হচ্ছে 8 লাখ টাকা ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা জানি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বা এভারেজ বের করার সূত্র কি? ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত বলো দেখি? 2।
এখন আমাদের প্রশ্নে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে আছে 50,000 টাকা, সম্পদ পাশে যেটা দিয়ে আছে এটা কি ওপেনিং না ক্লোজিং? অবশ্যই ক্লোজিং। অবশ্যই ক্লোজিং, কারণ সম্পদের মধ্যে সব ক্লোজিং জিনিস যাবে। তাহলে আমাদের ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে কিন্তু ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া নাই। ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2 এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করব যখন আমাদের প্রশ্নে ওপেনিংয়ের মান দেওয়া থাকবে, ক্লোজিংয়ের মান দেওয়া থাকবে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। যখন দুইটার মানে দেওয়া থাকবে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, আর যদি একটা থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই, যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাভারেজের মান। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে আর আমাদের ওই ওপেনিং ক্লোজিং ডিভাইড 2 ওই সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই। তাহলে নিট ক্রেডিট সেলস হচ্ছে 8 লাখ আর এভারেজ অ্যাকাউন্ট হিসেবে কলম কত? 50,000। 50,000। এই যে নিট ক্রেডিট সেলস 8 লাখ, এভারেজ অ্যাকাউন্ট হিসেবে 50, তাহলে 8 লাখে 50 দ্বারা ভাগ করলে হয় 16। যেহেতু টার্নওভার আছে এর জন্য কি হয়েছে? টাইমস। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? না স্যার। না স্যার নেই। ওকে, এবার আসি 5 নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্ষেত্রে কি আসবে? নিট ক্রেডিট সেলস না নিট ক্রেডিট পারচেজ? নিট ক্রেডিট পারচেজ ভাগ এভারেজ পেয়েবল। অ্যাকাউন্টস অ্যাকাউন্ট পেয়েবল। পেবল। তাহলে Accounts অ্যাকাউন্টস পেয়েবল payable। আমাদের প্রশ্নে দিয়ে আছে 40,000 টাকা, এটা ক্লোজিং, ওপেনিং এর টাকা নাই। তাহলে এই ক্ষেত্রে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে নাকি এইটাই? এইটাই স্যার। তাহলে নিট ক্রেডিট সেলস আমাদের প্রশ্নে দিয়ে আছে কত? নিট ক্রেডিট পারচেজ 4 লাখ কত? 50। তারপর এখানে লিখছি নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাকাউন্টস এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল 4 লাখ 50-এ 40 দ্বারা ভাগ করে মান হয়েছে 11.25। আর যেটা টার্নওভার আছে এর জন্য কি দিছি? টাইমস। জি স্যার, ক্লিয়ার। এখানে কিন্তু প্রেজেন্টেশনটা মোটেও সুন্দর হয় নাই, আপনারা সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? জি স্যার। শব্দগুলি ভালো করে লিখতে হবে, নিট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এই যে 3 নাম্বার অঙ্কটা করালাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। পারবেন তো? পারবো স্যার ইনশাআল্লাহ। তাহলে এটা অ্যাকাউন্টিং আসলে, এটা ম্যানেজমেন্ট আসলে। 4 নাম্বার অঙ্কটা দেখেন, বলেন তো ক্যাশ কি? কারেন্ট অ্যাসেট। ব্যাংক ওভারড্রাফট। কারেন্ট লায়াবিলিটিস। গুড। কারেন্ট লায়াবিলিটি। ইনভেন্টরি। কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল। কারেন্ট অ্যাসেট। প্রিপেড এক্সপেন্স। কারেন্ট অ্যাসেট। আর অ্যাকাউন্ট অ্যাক্রুড স্যালারিজ। কারেন্ট পেয়েবল। তাহলে এখানে দেখলাম আমরা কারেন্ট লায়াবিলিটি দিয়ে আছে 2টা আর কারেন্ট অ্যাসেট দিয়ে আছে কয়টা? 4টা। এই যে সেলস দিয়ে আছে, এই যে পারচেজ দিয়ে আছে, ঠিক আছে? আর আপনাকে বের করতে হচ্ছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও তো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কি? কারেন্ট লায়াবিলিটি। পারবো আমরা এটা? পারবো স্যার। 2 নম্বরে অ্যাসেট টেস্ট রেশিও, যার সূত্র কি? কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস কি? প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স। ব্যাংক ওভারড্রাফট। উল্টা বলো কেন? কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেওয়া লাগে। আর কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ? একটা। থাপড়ে ক্লাস থেকে উল্টা বলতেছে। কারেন্ট অ্যাসেট থেকে বাদ দেই 2টা, ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স। আর কারেন্ট লায়াবিলিটি বাদ দেই কয়টা? একটা। ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বাদ দেই। গুড। তাহলে এইটা যেহেতু করাই নাই তাহলে এটা আমি করে দিব। 3 নম্বরে ইনভেন্টরি টার্নওভার, এর সূত্র কি? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই কি? এভারেজ ইনভেন্টরি। এটা কিন্তু আমি করাই নাই, তাহলে 2 এবং 3 আমি করাবো। 4 নাম্বারটা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার করাইলাম একটু আগে, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার করাইলাম একটু আগে, ঠিক আছে? পারবো। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার সূত্র কি? নিট ক্রেডিট পারচেজ ডিভাইড বাই কি? বলো দেখি। এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এন্ড ক্রেডিট পারচেজ আমাদের প্রশ্নে দিয়ে আছে 4,50,000 এন্ড এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। যেহেতু আমাদের প্রশ্নে অ্যাকাউন্টস পেয়েবল কি আছে না নাই? অ্যাকাউন্টস পেয়েবল প্রিপেড। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের প্রশ্নে নাই, এই জন্য 5 নাম্বার অঙ্কটা করা যাবে না। এর জন্য এখানে অ্যান্সারটা আছে কি? নো অ্যান্সার। কথা ক্লিয়ার? বুঝছি স্যার। জি। এখন 2 নাম্বার অঙ্কটা অ্যাসেট টেস্ট রেশিও। এর সূত্র আপনারা জানেন, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট প্লাস না মাইনাস। কারেন্ট অ্যাসেট 1 নাম্বারের জন্য বের করছি 2,70,000, এখান থেকে আমরা নিলাম। আর কারেন্ট লায়াবিলিটি বের করছি কত? 45। তাহলে 2,70,000 থেকে ইনভেন্টরি মান ছিল 1,60,000 আর প্রিপেড এক্সপেন্স ছিল 10,000 বাদ দিছি।
আর কারেন্ট লাইব্রেরি করছে 45,000, এর মধ্যে ব্যাংক ওভারড্রাফট ছিল 20,000, তাহলে বাদ দিছি। তাহলে 2,70,000 থেকে দুইটা বাদ দেওয়া হয় 1 লাখ টাকা, নিচে দুইটা বিয়োগফল হচ্ছে 25,000, তাহলে 1 লাখকে 25 দ্বারা ভাগ করলে কত হয় 4। আর অ্যান্সারের সাথে কি হবে, অনুপাত কত হবে 1 হবে স্যার। ইনভেন্টরি টার্নওভার সূত্র কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ড আমাদের প্রশ্নে দেওয়া নাই, না থাকলে কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা আমরা একটু আগে অ্যাপ্লাই করে বসাইছিলাম। সূত্র কি, ওপেনিং প্লাস পারচেজ মাইনাস কি এন্ডিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি নাই, পারচেজ দিয়ে আছে 4,50,000, আর ক্লোজিং ইনভেন্টরি কত দিয়ে আছে 1,60,000 টাকা। তাহলে 4,50,000 1,60,000 বাদে থাকে 2,90,000। আর এভারেজ ইনভেন্টরি আমাদের প্রশ্ন ইনভেন্টরি একটাই দিয়ে আছে, এজন্য 1,60,000 1,60,000, তাহলে ভাগ করলে মান হয় 1.81। টার্নওভারের জন্য কি দিছি টাইমস। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার ক্লিয়ার। তাহলে আর বাদ বাকি দুইটা আপনারা সুন্দর করে করে নেবেন। হ্যাঁ, তাহলে 3 এবং 4 আপনাদের বাসায় কাজ, ঠিক আছে? আচ্ছা স্যার। এই সিমিলার ভাবে 5 নাম্বার, এই যে আমি এখানে একটা নোট দিছি, অ্যাকাউন্টস পেবল বা নোটস পেবল দেয়া নাই, তাই অ্যাকাউন্টস পেবল টার্নওভার নির্ণয় করা সম্ভব নয়। হ্যাঁ, 5 নাম্বার অঙ্কটা বলেন যদি কি, ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট, ক্যাশ, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট, কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস, প্রিপেড এক্সপেন্স, কারেন্ট অ্যাসেট, আর অ্যাকাউন্ট স্যালারিজ, কারেন্ট লায়াবিলিটিস। ওকে। এই যে সেলস দিয়ে আছে 8 লাখ, পারচেজ দিয়ে আছে 4,50,000, আপনাকে বের করতে বলছে কারেন্ট রেশিও, অ্যাসেট রেশিও একটু আগে দেখাইলাম, ইনভেন্টরি রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এবং অ্যাকাউন্টস পেবল টার্নওভার। এখন অ্যাকাউন্টস পেবল টার্নওভার সূত্র নিট ক্রেডিট পারচেজ ডিভাইড বাই অ্যাকাউন্টস পেবল এভারেজ অ্যাকাউন্টস পেবল। নিট ক্রেডিট পারচেজ দিয়েছে 4,50,000, মানে এভারেজ অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল আমাদের প্রশ্নে দিয়ে আছে না দেয়া নাই? দেওয়া নাই থাপড়ে ক্লাসটা বের করে দেবো না, উল্টা পাল্টা বলতেছে। দেখে বলতেছো স্যার। আছে 40,000। না দেখে আবেগের ঠেলায় বলতেছে। অ্যাকাউন্টস পেবল আছে না? হ্যাঁ আছে স্যার 40,000। না দেখে আবেগের ঠেলায় বলতেছে, আগের অঙ্কটার মতো হুবহু বলতেছে। তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কটা কেন আলাদা দিলাম আমরা? আর ওরা এটা দিছে 13 সালে, আর এগুলা আছে কত সালে 18 সালে। তাহলে 5 নম্বর অঙ্ক কেন পারবো? পারবো স্যার। আগে মগজ দিয়ে কথা বলবা। হ্যাঁ, এবার আসে 6 নম্বর অঙ্কটা। 16 সালে অ্যাকাউন্টিং, 19 সালে কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আইছিল। তাহলে এখানে আমাদের লায়াবিলিটি পাস দিয়ে আছে আর কি অ্যাসেট পাস দিয়ে আছে। তাহলে অ্যাসেটের মধ্যে আগে আসি, এই ক্যাশ ইন হ্যান্ড একটা কি সম্পদ? কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট। এই 4টা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর বাদ বাকি 2টা হচ্ছে ফিক্সড অ্যাসেট নাকি? জি স্যার। এন্ড লায়াবিলিটি পাশে এই নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই দুইটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। 12% ডিভেঞ্চার, এটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। ঠিক আছে? আমরা জানি কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি বাদে প্রশ্নে যাই থাকবে সবই কি মালিকানা সত্ত্ব, মানে ইকুইটি, মালিকানা সত্ত্ব। তাহলে এখানে ইকুইটি ফান্ডের আইটেম কয়টা? 3টা। তাহলে একটু আমার সাথে সাথে আবার বলো তো, ল্যান্ড এন্ড বিল্ডিং, প্লান্ট এন্ড মেশিনারি কি? ফিক্সড অ্যাসেট। ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড কি? কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল কি? কারেন্ট লায়াবিলিটিস। 12% ডিভেঞ্চার, লং টার্ম লায়াবিলিটিস। আর শেয়ার ক্যাপিটাল, ইনকাম স্টেটমেন্ট এবং জেনারেল রিজার্ভ, তিনটে কি? অনার্স ইকুইটি। অনার্স ইকুইটি। গুড। অনার্স ইকুইটি বা ইকুইটি ফান্ড, যে কোনো একটা বললেই হবে। গুড। তাহলে এখন আপনাকে প্রথম প্রশ্নে বলছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও তো কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটিস। নাকি? পারবো না? জি স্যার পারবো। কুইক রেশিও বা অ্যাসেট রেশিও সূত্র কি? কারেন্ট অ্যাসেট থেকে কয়টা জিনিস বাদ দেই? 2টা। বলো কি কি? ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স। আর কারেন্ট লায়াবিলিটি থেকে বাদ দেই একটা কি? ব্যাংক ওভারড্রাফট। কিন্তু আমাদের প্রশ্নে মাঝে ব্যাপারে ব্যাংক ওভারড্রাফট নাই, অতএব ব্যাংক ওভারড্রাফট টাকাটা কি হবে? 0 হবে নাকি? কারেন্ট লায়াবিলিটি মাইনাস 0। তাই এটাও পারবো। 3 নাম্বার বলছে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এখন এই সূত্রটা আমরা কখনোই পড়াই না, আর এগুলা এই রিলেটেড কোনো সূত্র আমরা কখনো পড়াবো না, এগুলা মুখে মুখে বলা যাবে। সেটা কিভাবে? এই যে মনে রাখবেন যে 2 যে আছে, এই 2 এর আগের টুকু থাকবে হচ্ছে উপরে, আর 2 এর পরের টুকু হচ্ছে নিচে। তাহলে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সূত্র কি? উপরে কি যাবে? ইনভেন্টরি ভাগ
ওয়ার্কিং ক্যাপিটাল। ইনভেন্টরি ডিভাইড ওয়ার্কিং। তাহলে ইনভেন্টরি মানে আমাদের প্রশ্নে যে ইনভেন্টরি 2 লাখ টাকা দিয়ে আছে নাকি? জি স্যার। আর এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে হচ্ছে নিট ওয়ার্কিং ক্যাপিটালকে বোঝায়। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কোনটা? নিট। নিট ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল কি? কারেন্ট অ্যাসেটের যোগফল থেকে কারেন্ট লাইবিলিটির যোগফল কি? বিয়োগ। ঠিক আছে? জি স্যার। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলে কি পাই আমরা? ওয়ার্কিং ক্যাপিটাল পাই। কথায় কি বুঝাই পারছি? জি স্যার বুঝছি। তাহলে 6 নাম্বার অঙ্কটা এখন আপনারা পারবেন না? পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে, 6 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা আমি পরে দিতেছি, এই অঙ্কটা আপনারা করবেন। কারেন্ট রেশিও বের করতে বলছে কুইক রেশিও মানে অ্যাসেট রেশিও, স্টক টার্নওভার মানে ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। এগুলা এই সূত্র 5টাই কিন্তু আমরা দেখাইছি, ঠিক আছে না? জি স্যার পারবো। এখন জাস্ট এগুলা একটু আমি দেখে নেই। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট কি? কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্ট এক্সপেন্স, কারেন্ট লায়াবিলিটিস, ইনকাম ট্যাক্স পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লাইবিলিটি। গুড। সেলস মানে নিট সেলস, পারচেজ মানে নিট পারচেজ। ক্যাশ কি? কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, প্রিপেড এক্সপেন্স, কারেন্ট অ্যাসেট, বিল্ডিং হচ্ছে ফিক্সড অ্যাসেট, 10% ডিবেঞ্চার হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মানে লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম অ্যাসেট। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনাদের এই যে এই 7 পর্যন্ত হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, আরও এরকম সিমিলার কিছু অঙ্ক দিয়ে আছে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আর আমরা বেশি দিব না। হ্যাঁ, এই 7 নাম্বার পর্যন্ত আপনাদের বাসায় কাজ থাকবে, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হচ্ছে কত থেকে বলো তো দেখি, 3 থেকে 7 পর্যন্ত এই কয়েকটা অঙ্ক আপনারা করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সুন্দর করে কি দিবেন, ছবিগুলি দিবেন। আগামী ক্লাসে আমরা তার পরবর্তী থেকে শুরু করব, ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? আচ্ছা স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ।